ছেলেদের তৈরি বালি একটি নাটকের মুখোশ তারা বুঝতে সুবিধা হয়। একদম যারা ছোট আছে, যারা সবে সবে থিয়েটার স্কুলে পড়ছে তারাও আছে, যারা চর্চার মধ্যে আছেন তারাও আছেন, এবং যারা অনেকটা এগিয়ে গিয়েছেন তারাও আছেন। সমস্ত তিন ধরনের যেহেতু ছেলে মেয়েরা এখানে বসে আছে, তাদের জন্যই আলোচনাটাকে যাতে সহজ করে আমরা আনতে পারি, এই জন্য প্রথমেই আমরা এই বিষয়ে আলোকপাত করবার আগে আমরা যেটা বলতে চাইছি, সাবজেক্টের দিকে বলতে চাইছি, বর্তমান সময়ে বাংলা থিয়েটারে লোকনাট্যের প্রভাব, এই বিষয়ে আজকের আলোচনা। অর্থাৎ মূলত আমরা যে নাটকের চর্চাটুকু করার চেষ্টা করি, সেখানে লোকনাটকের যে নাট্যের যে ধারাবাহিকতা, লোকনাট্যের যে নির্যাস, বাংলার লোক সংস্কৃতির যে শিকড়, সেগুলোর উপরেই কিছুটা কাজ করার চেষ্টা করি, মাত্র কিছুটা জানবার চেষ্টা, কিছুটা আগ্রহ প্রকাশের চেষ্টা। এই চেষ্টা থেকেই কিছু কিছু থিয়েটার জন্ম নেয়, অনেকটা সময় ধরে কিছুটা যায়, কিছুটা আরো সময়ের আগেই থেমে যায়। এই যারা যাচ্ছে, যা থেমে যাচ্ছে, এই যে যাত্রা পথ, বাংলা থিয়েটারের লোকনাট্যের প্রভাব, এই প্রভাবটা কেমন করে একজন নাট্য নির্দেশককে সমৃদ্ধ করে তার নাট্য চর্চার ক্ষেত্রে, সে কেমন করে উপভোগ করতে পারে তার থিয়েটারের চর্চার ক্ষেত্রে, আর সে কিভাবে শুরু থেকে তিনি চর্চা করতে চেয়েছেন এবং করে এসেছে, সেই প্রথম পর্বেই সেই মালাটি আঁকবেন শ্রদ্ধেয় পরিমল ত্রিবেদী মহোদয়কে। আমি তার থিয়েটার এবং লোকনাট্যে তার যে ভালো লাগা, কেমন করে আমরা সেই জায়গাটা ধরতে পারি। ধন্যবাদ। আমি দুদিন বক্তা এবং আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসার ভালোবাসায় যারা থিয়েটারে যুক্ত আছেন এবং আজকে সেখানে উপস্থিত আছেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা আমি সুব্রতকে জানাচ্ছি যে আমাকে এখানে আসার একটা সুযোগ করে দিয়েছে। আমি আলোচনায় যাওয়ার আগে 2 মিনিট সময় দিচ্ছি। সেটা হচ্ছে, আমার ধারণাই ছিল না যে সাঁইথিয়া শহর থেকে একটু বাইরে এসে মানে এত বড় একটা প্রতিষ্ঠান সংগঠন যারা এইভাবে কাজটা করে, যে দলটা এতগুলো ছেলে মেয়ে এখানে আছেন, সেটা আমার একটু অবাক করেছে। সুব্রতর সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, এটা বাইরে থেকে আমি বুঝতে পারিনি। সুব্রতর সঙ্গে যদিও আমার আর একটা বছর 5 ম্যাক্সিমাম, তার আগে যেমন এখানে অতনু বর্মন, বাবন চক্রবর্তী, এদের সবনাম, তার আগে একজন শম্ভু সাহা ছিলেন এখানে, তার সঙ্গে একসঙ্গে আমরা ওয়ার্কশপ করেছি, উজ্জ্বল হক, এদের সঙ্গে মানে অন্যান্য দলের নাম আমি জানতাম, কিন্তু এটা 5 বছর আগে সেটা আমাকে অতনু বর্মন করেছিল এবং সেই সময় যোগাযোগ করতে। কিন্তু এইরকম একটা জায়গায় এইরকম ভাবে তাদের কাজকর্ম, এটা আমাকে খুব অবাক করেছে, আর খুব ভালো লেগেছে আর কি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যে আজকে আলোচনায় বসবো আর কি, সেটা হচ্ছে মানে আমাদের কি যেন আলোচনার প্রভাব। তো এটা আমি এত বড় বিষয়, গবেষক আছেন একজন, তিনি বললেন, আমি এত বড়টা আমি যাবো না, আমি যেটুকু বলতে পারি আমার অভিজ্ঞতাটুকু দিয়ে, মানে আমি আমার থিয়েটারে আমি কি করে আমার মানে ফোক আর কি বিষয়টা, লোকগান বা লোকনাট্য বা যাই বলি না কেন, সেটা আমার থিয়েটারে কিভাবে এসেছে এইটুকু আমি বলতে পারি না। এই অভিজ্ঞতা আমি একদম মানে এটাতে আমি হয়ে যাবে, যদিও আমি একদম গ্রামের ছেলে, মানে এই গ্রামটা না, আরো প্রত্যন্ত গ্রাম, কালিয়াচক থেকে আরো 15 কিলোমিটার ভেতরে বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে আমি মানুষ হয়েছি এবং আমার বয়স 40টি বছর সেখানে কেটেছে। আমি 30 বছর হলো শহরে আছি, আমার বয়স 72, 32 বছর ধরে আমি মালদা শহর। কিন্তু তার আগে যা থিয়েটার আমার যা কিছু আমার দেখাশোনা, আমার বেড়ে ওঠা, আমার শিক্ষা, আমার যা কিছুই আর কি,
সবকিছু আমার গ্রাম দিয়ে। আমার থিয়েটার যখন শুরু করি তখন কোনো আলো ছিল না। আমি দেখেছি আলকা, আমি দেখেছি মনসা মঙ্গল, আমি দেখেছি গম্ভীরা, এবং সেগুলো দেখে আমি যাত্রাপালায় অভিনয় করেছি, আমি আলকার গান নিজে করেছি, এবং একটা পারিবারিক একটা এর থেকে আমি তৈরি হয়েছি। আমার বাবা একজন বিখ্যাত লোকগায়ক হরেন্দ্রনাথ ত্রিবেদী। ফলে মানে আমার বেড়ে ওঠাটাই লোক সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে উঠেছে আর কি। থিয়েটার অনেক পরেই আমার, আমি কলেজে গেছি থিয়েটারটা এইরকম হয়, এরকম গ্রামের ছেলে। তাহলে আমার ওখানে তখন আলো আসেনি থিয়েটার কি, থিয়েটার হল হয়, থিয়েটার মঞ্চ 3 দিকে হয়, এটা দেখিনি। সেটা কলেজে গিয়ে আমি সেটা প্রত্যক্ষ করেছি। তো চুগলি করতে খুব একটা বেশি পারি না, তার এক্ষুনি যে এই ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় বাংলার লোকনাট্য আমার হাতে খুলে পড়ে আছে, এটা বলে দিলেই ওদের সব মানে এর থেকে আর বড় হতে পারে। পাশেই উজ্জ্বল রয়েছে। আমি প্রথমটা বলছি, বাবার কর্মসূত্রে আমরা বহু রেল স্টেশনে এরপরে ছোটবেলা থেকেই বিভিন্ন স্কুল, বিভিন্ন প্রাইভেট স্কুল, বিভিন্ন পাড়া, বিভিন্ন কলোনি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মানুষ, বিভিন্ন ভাষা, মুসলিম প্রধান এলাকায় এক রকমের কথা, যেখানে বাঙাল মানুষ থাকে তাদের এক রকমের কথা, এগুলো ছোটবেলা দেখেছি। মানে এখন মনে হচ্ছে এগুলো ভাবতামই না যে এটা কি। আমার মনে হয় এখানে অনেকেই দেখেছি, উজ্জ্বল দেখেছে। আমোদপুরে আমরা যখন আসি তখন বিশ্বভারতী প্রচুর মানুষ ঘুরতে, শিল্পী থেকে আশেপাশে বিভিন্ন অঞ্চলের মানুষরা ভোরবেলা থেকে এসে ভিড় করতেন বিশ্বভারতী ট্রেনটিকে। তো সেই সময় একটা কিছু মানুষের জীবিকা মধ্যে ছিল। এই যে গোলা নিয়ে পরিমলদা বললেন কথা, মনসমঙ্গল নিয়ে যে কথাগুলো হয়েছে, মনসমঙ্গল পালাগানটা করবে, উজ্জ্বলের খুব ভালো নাটক আছে। তো সেই সমস্ত কিছু আমি আজকে দেখতে পাচ্ছি তোমাদের এই আলোচনার প্রেক্ষিতে। আমি এখন ভাবছি এটাই যে রেল কোয়ার্টার থেকে বসে বারান্দা থেকে আমরা দেখতে পেতাম তখন ওই বিশ্বভারতীর মানুষগুলোর কাছে এক ধরনের মানুষের জীবিকার জায়গা ছিল। তারা মাথার মধ্যে ওই 4-5 জনের একটা দল থাকতো, কাশি, ঢোল, আর একজন মাথায় মনসা টাইপেরই কিছু নিতেন, শীতলা বাজার নিতেন, এবং গলায় গান করতেন, খালি গলায় গান করতেন, তার সঙ্গে ঢোল, কাশি এগুলো বাজাতেন, এবং প্ল্যাটফর্মের এই প্রান্ত থেকে প্রান্ত তারা ঘুরে বেড়াতো এবং সেখান থেকে তারা আয় করতো। এটা একটা জীবিকা ছিল, তখন জীবিকা হিসেবে দেখেছি। আমিও হয়তো কোনোদিন বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছি, মনে পড়ে মনে হয় দিয়েছি। তো সেগুলো আমরা লক্ষ্য করেছি, কেউ লক্ষ্য করেন, কেউ করেন না। যারা নির্দেশনা দেন বা কবিতা লেখেন বা গল্প লেখেন বা কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িয়ে আছেন, তারা খুব ভালো গভীরভাবে এগুলো লক্ষ্য করেন। মানুষের হাঁটা চলা, তার কথা বলার ধরন, তার ব্যবহার, তার পরিবেশ কি হতে পারে, তার পোশাক। তো এই যে লোকনাট্য বলতে যেটা বোঝানো হচ্ছে, আগে উনি বলে দিলেন আমাদের, তোমার কথাটাও ধরতে পারে, আমি শুরু আগে যেটা বলেছি, শিকড়ের সঙ্গে যেগুলো জড়িয়ে রয়েছে। আমার দেশজ যে সম্পদ, দেশজ আমি যেখানে জন্মেছি, যেখানে আমি বেড়ে উঠেছি, সেখানকার একটা সংস্কৃতি। ঝুমুর নিয়ে কথা বলেছি, ঝুমুরটা যদিও বীরভূমের খুব একটা বেশি কাছাকাছি নয়, অন্য জেলার, কিন্তু আমরা ঝুমুর নিয়ে কাজ করছি। আজকে 147তম শোয়ের কাছে করে দাঁড়িয়েছি। 148টা আমরা করবো, আমাদের উৎসবে করবো। আর উজ্জ্বল বলে রেখেছে সেটা পরে করবো, সেটা উজ্জ্বলই করবে যায়। তো আমাদের একজন মারা গেছেন, যার হাত ধরে আমাদের উঠে আসা, তারই খুব প্রিয় নাটক ছিল ঝুমুর।
তারই সুখ দেওয়া, তারই নির্দেশনা, সেটাকে আমরা রিবিল্ড করছি। এখন এই ঝুমুর নিয়ে বলতে গেলে আমি বললাম দুটো কথা বলবো। লোকনাট্য বলতে গেলে কলকাতার দলের ক্ষেত্রে লোকনাট্য করা একটু অসম্ভব, একটু সমস্যা। শুধু কলকাতা কেন, আমি বলবো মানে নদিয়ার ওপার থেকে যেসব দলগুলো আছে, যেসব মানুষরা আছেন, পারবেন না এই কথা বলছে না, কিন্তু একটু কঠিন আছে। দুটি উদাহরণ দেবো। তার মধ্যে একটি হচ্ছে এই গত মাসেই আমরা লাভপুরে নাটক করেছিলাম, আমার নাটক আজকাল প্রথম শো করলাম ওখানে। ঠিক তার আগেই কলকাতার চন্দননগর বা চুচুড়ার একটা দল, ওরা আখড়ায় দিকে শুনেই আমি ভেবেছিলাম উজ্জ্বলের আখড়ায় দিকে একটা অন্য সম্পদ, অমূল্য সম্পদ। তো বিশ্বাস করো উজ্জ্বল, তুমি শেষ পর্যন্ত ছিলে না, বা তোমাকে আমি দেখি, কিন্তু নাটকটি আমাদের হয়ে যাওয়ার পর, মানে ওই দলটি নাটক করে যাওয়ার পর তারা চলে যায়, তারা থাকে না, কারণ তারা ভোরে এসছে, রাত্রে পৌঁছাতে হবে, পথ যাবে। মাঝখানে দর্শকের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই হয়নি, কিন্তু আমাদের নাটকটি শেষের পর 1 ঘন্টা 10 মিনিটের নাটক ছিল আমাদের। তারপর আমাদের ওই দিন রুমে অনেকে এসেছিলেন। আমাদের কথা শোনার ধৈর্য কম, দুজন গুণী মানুষ এত কথা বলেছেন, তারপর আমি কতটা বলবো, কি বলবো, আমার নিজের কাছেও আমি খুব কনফিউজ। এবং প্রথম বিষয় হচ্ছে যে আমি যদি ছোট ছোট করে পয়েন্ট ভিত্তিক সহজ করে বলার চেষ্টা করি, কারণ আমি ভুলে নিয়েছি 5 জন থেকে 6 জন আমার সিনিয়র, বাকি সবাই প্রায় ছাত্র বা ছাত্র তুল্য, যেহেতু এখানে আমি 18 বছর আমি এখানে শিক্ষকতা করেছি। তো সেই কারণে আমার খানিকটা সুবিধা যে আমি আপনাদের কিছু বলছি না, যারা বড় আছে, আমি ছোট ছোটদের বলছি। প্রথমে যেটা কনফিউশন হয় না, সেটা হচ্ছে লোকনাট্য কি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে। মানে আমি বগলো বাইন করছি, এটা কি লোকনাট্য? লোকনাট্য হচ্ছে সেই নাটক যা একটা নির্দিষ্ট ভূখণ্ডে কিছু অন্তজ প্রান্তিক শ্রমজীবী মানুষের দ্বারা সৃষ্ট হয়ে একটা জাতির সম্পদ হয়ে যায়। বগলোবায়ন কখনো লোকনাট্য হতে পারে না। বোলান ফিরবে, গম্ভীরা গম্ভীরা, এগুলো লোকনাট্য নয়, কারণ ওর অথরিটি পরিমল ত্রিবেদী, না হয় সুব্রত ঘটকের, না হয় উজ্জ্বল মুখোপাধ্যায়। কিন্তু গম্ভীরা কার? আমি গম্ভীরা দলের একজন শিল্পীর নাম করতে পারি, কিন্তু গম্ভীরার স্রষ্টাকে সে হারিয়ে গেছে। গম্ভীরা মানে মাওলা। যদি ছৌ বলা হয় পুরুলিয়া, তার একটা সমগ্র জাতির যা সৃষ্টি, যা মাটির সম্পদ হয়ে যায়, একটা জাতির, একটা সম্প্রদায়ের, একটা ক্ষেত্রে নিজস্ব পরিচিতি তৈরি হয়, তখনই সেটা লোক সংস্কৃতি। সেটা গান হলে লোকসঙ্গীত, সেটা নাচ হলে লোকনৃত্য, সেটা যদি নাটক হয় তাহলে লোকনাট। সুতরাং আমরা এখানে যারা বসে আছি তাদের অধিকারই নেই এটা বলার যে আমি লোকনাট্য করি, কারণ আমরা সেই জীবনে যাইনি। সেই জীবন আমাদের থেকে অনেক বেশি সাধনা এবং তার শিকড় আমাদের থেকে অনেক গভীর। তাহলে প্রথমে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেওয়া ভালো যে আমরা যারা এখানে আলোচনা করছি একজনও লোকনাট্যের শিল্পী নই। তাহলে আমাদের কাজটা কি, আমরা কি করতে পারি বা আমরা কি করছি? বগলোবায়ন নাটকটার কথা বারবার এসেছে। বগলোবায়ন আমার 1995 কি 96 সালে লেখা, 96 সালে। মানে আমি তখন সংগঠন বুঝি না, আমার সংগঠন নেই, মানুষের সাথে মিশতে পারি না, একটু আধটু পিছনের বেঞ্চে লেখাপড়া করি আর গল্প। সেই অবস্থায় এটা আমার গল্প। কেন এই গল্পটা আমার? ছোটবেলায় শুনেছি আমার বাড়ির পুজোতে আমি আমার বাড়ির হাতে বা মায়ের কাছে শুতাম না। আমাদের যে বাইন্দা মানে বাদ্যকররা যারা তাদের একটা ঘর বিছিয়ে সকল চিবিয়ে শীতকাল সেখানে থাকার ব্যবস্থা হতো। কালী পুজো, সারা রাতের পুজো, আমি ওখানে থাকতাম, আমার কাছে একটা ঝাঁপ থাকতো এবং আমি থাকতাম বাড়ি। পরবর্তীকালে আমি আবিষ্কার করেছি যে আমি আমার বংশে খানিকটা জমিদারি সূত্র আছে,
সেই বংশের প্রথম কোন কুপুত্র যে জমিদারি আভিজাত্য ছেড়ে বায়নদের সাথে রাত কাটে এবং কাঁধে হাত নিয়েছে। একদিন আমি দেখলাম যে আমাদের ওখানে বগলো বায়ন বলে আমার ঠিক পাশেই একজনের বাড়ি, তার নাম বগলো বায়ন। তার বড় ছেলের নাম বিশু, সে এখনো বেঁচে আছে। তো বিশু কোনোদিন ঢাক কাঁধে করে না, বাজাতে পারে, এবং আমি বামুনের ছেলে ঢাক বাজাই, ও সেটা ভালো করে দেখে এবং সেটাও ভালো চোখে নেয়, এই ছেলেটা কাজ করবো না। তার ছেলে সে দেখলাম একটা দিন যে ঢাকি কাশি বাজাচ্ছে। ওর বাবাকে আমি দেখেছি যে ওর বাবা তালটুকু নেই, তাহলে বগলো ঢাক বাজায়, তার ছেলে ঢাক কাঁধে নিল না, তার ছেলে কাশি বাজাচ্ছে। এটা না আমাকে সাংঘাতিক ভাবে একটা আশার প্রদীপ জ্বালানো, যে শিকড় কখনো মরে যায়। আসলে বাকের উপকথাতে করালি উপন্যাসের শেষে কোপায়ের তীরে আসলে বাকে শিকড় খুঁজছে। তা আমার মনে হলো একটা প্রজন্ম এই শিকড় থেকে বিচ্যুত হতে পারে, তারপর আবার কোথাও থেকে ঠেংরা বেরিয়ে আবার সে মাথা চালাবে। এখান থেকেই বগলো বায়ন গল্পের সৃষ্টি। কেন আমি এই কথাটা বলছি? তারপরে আমি মারধর করে বাবা আমাকে কলকাতায় পাঠালো পড়াশোনা করার জন্য। সেইখানে এক ভদ্রলোকের সাথে দেখা হলো, শঙ্কর রায়। তার এই সহস্র ধারা বলে একটি পত্রিকা এখনো প্রকাশ হয়, খুব শক্তিশালী একটি লিটল ম্যাগাজিন। তার সাথে আমার পরিচয়। তো পরিচয় কলকাতায় তখন আমার গল্পের ধারা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু তখনও একটা নাটক দেখিনি, স্বপ্নতেও ভাবিনি যে কোনোদিন নাটক করব। ওটা আমার নয়, আমি গল্প লিখছি, এটাই আমার কাজ। তো কলকাতায় যাওয়ার পর কলকাতার মানুষের উত্থান আমাকে ডাকলো, ডেকে বলল যে তুই গল্প পড়, আমি শুনবো। তো আমি গল্প পড়ছি, একটা গল্প পড়লাম, কিছুটা হয়, আর একটা অন্যরকম বলা উচিত নয়, মানে ওর রাত্রের নেশাটা সকালেও তখন পরিপূর্ণভাবে আছে। নকশাল নেতা ছিল, ডান হাতটা এখান থেকে উড়ে গেছে, মস্তানি করে থাকে, লিখলিখে চেহারা, কাউকে পাত্র। আমার নিজের চোখে দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যদের সামনে গিয়ে বা হাতে স্যালুট করছে, যে এই যে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, এই যে বইমেলাটা আপনি বাঁচিয়ে দিলেন, নতুন করে বইমেলা করলেন, এই জন্য সংস্কৃতি কর্মী হিসাবে স্যালুট করছে। আর বুদ্ধদেব ভট্টাচার্য এই শঙ্কর, ঠিক আছে ঠিক আছে, মানে তখন টোর কি দিন ছিল, মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে আপনারা এদিন দেখেছেন, ও এরকম ইয়ে করছে, এরকম হিম্মতের সাথে কথা। সেই লোকটা এসেছে, তুই গল্প কর। তো আমি 2 লাইন করে গল্প করে, দেখ এই গল্প ছাড়, অন্য গল্প না, যত ভ্যাপ বলে তত ডাউন হয়ে যায়। আবার 2 লাইন করি, আবার কোনো গল্পই নেই। এরকম 3-4টে যেটাই করতে যায় সেটা আঁকতে আঁকতে আমি যেটা আশা করেছিলাম তোর কাছ থেকে পাচ্ছি। আমি ভাবনা চিন্তা করে মনে হচ্ছে সেই গায়ে বসে যেটা লিখেছিলাম এবার পড়বো, দাদা আরেকটা পড়বো, পর বগলো বায়ন শুরু করবো। একটা লাইন পর থেমে গেছি ভয়ে, যে এবার তো আমাকে থামাবে, আরেকটু পর। এই আরেকটু পর করতে করতে কিন্তু গল্পটা চুপ করে শোনার পর এবার কমপ্লিট হয়েছে। কম্পিউটার চালাতে জানিস? নিয়ে স্ক্রিনে একটা কাপড় থেকে, তখন তো সেই বড় কম্পিউটার, একটা কাপড় থেকে দিয়ে বললো এটা ঠিক। আমি শুধু যা বলছে ভয়ে, মানে এমন লোক চুরিয়েও দিতে পারে। এরকম করার পর এবার বললো স্ক্রিনটা তোল। স্ক্রিনটা তুললাম। ও আমার জীবনের বিরাট প্রাপ্তি, বললো তোর এই গল্প আমি প্রকাশ করি। লেখা আছে বগলো বায়ন উজ্জ্বল উপহার। আমি বলছি 2000 সালের গল্প। গল্পটা লেখা হয়েছে তারও 4 বছর আগে। বলার কারণ হচ্ছে এটা, আমি কলকাতায় গিয়ে কলকাতার জীবনধারা নিয়ে যে কটা না গল্প লিখলাম, ও সবগুলোকে নস্যাৎ করে দিল। কিন্তু যখন বগলো বায়ন করছি, ও বুক হয়ে শুনছে। এবং তারপর যখন বইমেলায় এটা প্রকাশ হলো, তখন আমার নাম হয়ে গেল বগলো বায়ন। আমি বহুদিন পর ফেসবুকে ওই ভদ্রলোকের সাথে হঠাৎ করে একদিন দেখছি সম্পর্ক, বয়স হচ্ছে, ইয়ে হয়েছে। তো আমি খুব প্রাঞ্জল ভাষায় বললো যে যেটা হচ্ছে যে
একটা বটবৃক্ষ যেমন বছরের পর বছর ধরে একটা বিরাট জনজাতিকে, একটা প্রাণীকুলকে, জীবকুলকে যেমন ভাবে সে রস ছায়া সম্পদ দান করে যায়, কাব্যও কিন্তু তাই। তো ধর্মমঙ্গল কিন্তু রামায়ণ মহাভারতের পথে পরে বা অন্যান্য যে সমস্ত মহাকাব্য তারপরে এইরকম জায়গাটা নিয়েছিল। এবার আমি বলতে চাইছি যে সেটা তো হলো যে আমরা তার থেকে বিচ্যুত হব না, কিন্তু যে এই সেমিনারের যেটা উদ্দেশ্য ছিল যে বর্তমান সময়ে লোকনাট্যের যে ভূমিকা, তো আমার এখানেই প্রশ্ন যে সবকিছুরই তো একটা যুগোপযোগী ব্যাপার থাকে, এবং আমি কোনোভাবেই সেটাকে নেতিবাচক দিকটা নিতে চাইছি না, যে আমি কোন ইতিবাচক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাখায়ের দিকে আজ আমরা মঞ্চস্থ করব। নাট্য নির্দেশক যে জায়গাটা ধরেছেন, আমার নির্দেশক তাই করেন, আমার দাদা তাই করেন নাটক লেখার ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আমি যদি সেই কাহিনীটাই আমার নাটকে বলে দিলাম তাহলে ওটা তো শুধু কাহিনীকারের কাজ, কাহিনী বর্ণনা করে। কিন্তু আমি আমার ধারাকে অক্ষুণ্ণ রেখে আমার যে লোক সাহিত্য, আমার যে লোক সংস্কৃতি, তার থেকে বিচ্যুত না হয়ে, তার সত্যকে অবজ্ঞা না করে আমি আর কোন মহাসত্যের দিকে আমার নাটককে নিয়ে যাব, কিভাবে সেটাকে ধরা উচিত। যেহেতু ভিখুর প্রসঙ্গ এলো, আমি ভিখুটা দেখি, কালকে রাত্রে রিয়াক্সের সাথে কথা হচ্ছিল, কিন্তু আমার একটা সাবধান নাই, সেটা হচ্ছে লোক জীবনের নাটক আর লোকনাট্য নির্ভর নাটক এক নয়। আমি কি করছি এইটা না, মানে এই বললাম যে আমাদের দুটো দিক, একটা হচ্ছে ওই মাটির লোকগুলো যারা পড়াশোনা বা কন্টেম্পোরারি সিচুয়েশনের সাথে অভ্যস্ত নয়, চা আমি খাওয়াবো, মানে আমাদের থেকে দার্জিলিং এর আপনি আরো কাছাকাছি আছে। তো লোকজীবন নির্ভর নাটক, অর্থাৎ আমি আমার ভবানীপুরের মানুষজনের একটা কাহিনীকে তুলে ধরছি, আমি ঠিক করছি না, আমি কাহিনীকে তুলে ধরছি, মানে ভবানীপুরের মানুষের ডাইরেক্ট সে হয়তো রিক্সা চালায় কিংবা মাঠে কাজ করে। আমি যদি এটা বিশ্বাস করতে শুরু করি যে আমি এটা লোকনাট্য করছি বা আমার লোকনাট্যের প্রভাব আছে, তাহলে আমি বিপদে পড়ে গেলাম। অর্থাৎ আমার ওই আবার বললাম যে এর মূল জায়গা হচ্ছে প্রজ্ঞা, আমার জানাটা কতটা, ওদের আমি কতটা জেনেছি, আমার নিজের বোধ কতটা আছে, আর ওদের কাছ থেকে আমি কতটা নিতে পারছি, এবং তাকে কোন জায়গায় আমি মিলিয়ে দিলে ওদের অসম্মান হবে না এবং স্রষ্টা হিসাবে আমার একটা মৌলিকতা থাকবে। এটার কোন, এটা যদি থিওরি হতো না সবাই মুখস্থ করে ওটা অ্যাপ্লাই করে দিত, এটাই সৃষ্টি, সৃষ্টির কোনো থিওরি নয়। শুধু এইটুকু বলতে পারি খুব সহজ করে দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমরা দুটো জায়গা থেকে নিতে পারি লোকনাট্য বলার, আমি দুটো জায়গা থেকে নিতে পারি, একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে কন্টেন্ট। আমার কাছে না এগুলো খুব পরিষ্কার থাকতে হবে যে আমি ফর্ম দিচ্ছি না কন্টেন্ট দিচ্ছি। মানে আমি যদি গম্ভীরা নিয়ে কোনো কাজ করি, আমি যারা এরকম করে চেয়ারে বসে গেলাম, এখানে গম্ভীরার যতগুলো লোক আছে তারা যদি ওই নিয়ে প্রশ্ন করে এবং আমি সবগুলো যদি উত্তর দিতে না পারি, তাহলে এই কাজটা করাই আমার উচিত নয়। আমি যদি রাইবেশন নিয়ে কাজ করি, তাহলে আমি কিন্তু অথরিটি, আমি ওই সমস্ত রাইবেশের শিল্পীরা যারা নির্বাক কথা বলতে পারে না, যারা কাজটা করেছে, আমি তাদের কাজটা নিয়ে তোমাদের সামনে এসে দাঁড়িয়েছি, আমি কিন্তু ওদের প্রতিনিধি। সুতরাং তুমি যা প্রশ্ন করবে রাইবেশকে কেন্দ্র করে, আমি সেই ক্ষমতা রাখি উত্তর দেবার। যদি আমি উত্তর দিতে না পারি, তাহলে আমার গন্ডগোল হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই আমার কোথাও ঘাটতি আছে। আমি ওই চানাচুর মেশানোর মধ্যে একটু মিশিয়ে দিয়ে ভাবলাম বাজারে খাবে, এই বাজারে খাওয়াতে গেলে কিছুদিন মানুষ খাবে, তারপর বুঝবে যে না এটা পেটের পক্ষে ভালো নয়, তার থেকে আমার নিয়ে পাবে। এইটা হচ্ছে সাবধানতা। এই জন্য যে কোনো কাজ সৃষ্টি চটকদারি নয়, সৃষ্টি একটা মহা সাধনা, ঈশ্বরের সাধনার থেকেও কঠিন সাধনা বা ওই স্বরূপের সাধনা। সেটা বলছি লোকনাট্য বা লোক সংস্কৃতি, তার আমি কোনো কন্টেন্ট দিতে পারি। মানে আমি বঙ্গবায়ের নাটকে আমি ভাদু গান নিয়েছি, তার মানে কি লোক সংস্কৃতির একটা ফর্ম লোকসঙ্গীত, তাকে আমি আমার কাজে ব্যবহার করছি। এবার যদি ওই ব্যবহারটা মিশে যায়, ওই নাটকের ওটা ডিমান্ড করে, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু যদি মনে হলো এবার একটা ভাদু গান দিই, তাহলে গন্ডগোল,
দ্বিতীয়ত হচ্ছে ভাদুর একটা নাচের স্টাইল আছে, বোলানের নাচের নিজস্ব, বোলান খুব নাচের কিছু নেই, খুব হালকা, তার অন্য দোলা আছে, ভাজোর একটা অন্য দোলা আছে। এবার আমি বোলান করছি, আমি ভাজো করছি, আর নাচটা করছি অন্য একটা, তাহলে আমি কি করলাম? আমি মারাত্মক ভাবে আমার শিল্পের অবমাননা করলাম, অর্থাৎ লোকে ভাববে ওইটাই বোধহয় ভাজর নাচ। আমি কিন্তু খুব সুন্দর করে একটা আমার ইয়ে আছে, কোরিওগ্রাফি খুব সুন্দর, আমি কোরিওগ্রাফি তুলে দিলাম,